অনেক দিন পর আপনার সাথে কথা। আপনি একজন ভালো লেখক, ভালো আলোচক, সমাজসেবা এবং পেশা দুই ক্ষেত্রেই আপনার সাফল্য অনেক। আপনার জীবনের গল্প শুনতে চাই। পেশাগত জীবনে যখন আসলেন, কোন জিনিসটা আপনাকে আনন্দ দিয়েছে কিংবা বেদনার কিছু থাকলে সে কথাও বলুন। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে প্রথমে আমাকে আপনার সাথে নিয়ে আসার জন্য এই আলোচনায়। আমার জীবন আসলে আমি যদি একটু রিফ্লেক্ট করি তাহলে দেখি যে একটা সংগ্রামমুখর জীবন, এবং সংগ্রামমুখর জীবনগুলোই সাধারণত বর্ণাঢ্য হয়। সেক্ষেত্রে আমার একটা প্রিভিলেজ যে আল্লাহ আমাকে সেই যাত্রাপথে নিয়েছেন আর কি। সো আমি বাংলাদেশে মূলত আমার বেড়ে ওঠা, বয়স যখন 18 তখন আমি বাংলাদেশ থেকে আমার মা বাবার সাথে এদেশে পাড়ি জমাই। আমি তখন ইকোনমিক্স ফার্স্ট ইয়ার অনার্স স্টুডেন্ট ছিলাম। এদেশে আসার পরে আমার ফর্মাল এডুকেশন ডিসরাপ্টেড হয়ে যায়। পরিবারের বড় ছেলে হিসাবে আমার প্রায়োরিটি আমি নির্ধারণ করি যে আমি পরিবারের হাল ধরে রাখবো, এবং সেভাবেই আলহামদুলিল্লাহ সেগুলো আমি বেশ সুচারুভাবেই সম্পন্ন করি। কিন্তু ওই যে আমার ভিতরে একটা বার্নিং ডিজায়ার ছিল, যেটা যে আসলে আমি যদি একটা ডিসক্রাইব করি হোয়াট ওয়াজ দ্যাট বার্নিং ডিজায়ার, তাহলে আমি নিজের কাছে উত্তর যেটা খুঁজে পাই সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ওই সময় আসলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন প্রসেসটাও আমি ভালোভাবে বুঝতাম না যখন আমার ভিতরে সেটা কাজ করতেছিল, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি যে সে কী বিষয়টা সে আমার ভিতরে কাজ করতেছিল। তো এদেশে আসার পরে কর্মজীবন শুরু হয় রেস্টুরেন্ট থেকে, আমার কিচেন পটার থেকে এই কর্মজীবন শুরু, এবং শেষ পর্যন্ত কেটারিং বিজনেসে আমি ওই কিচেন পটার থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি 12 বছর পর্যন্ত কেটারিং বিজনেসে ছিলাম। সেখানে আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এবং অনেকের সাথে আমার জীবনযাত্রায় যে আমার এই যে ওঠা বসা এবং তাদের জীবনের সাথে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ এখনও আমাকে আন্দোলিত করে, তাদের স্মৃতিগুলো, ওই সময়ের স্মৃতিগুলো, সেই একটা অংশ। তারপরে আমি কিন্তু ম্যাচিউর স্টুডেন্ট হিসাবে আবার ফর্মাল এডুকেশনে আসি। যখন আমি ফর্মাল এডুকেশনে আসি তখন আমার বয়স 32 বছর। ইতিমধ্যে কিন্তু আমি দেশে গিয়ে আমি বিয়ে করেছি। আমার সন্তানরা 3জনই, আমার 2 ছেলে 1 মেয়ে, তারা 3জনই তখন জন্মগ্রহণ করে ফেলছে। এবং সেই অবস্থায় আমি টাওয়ার হ্যামলেটস কলেজে অ্যাক্সেস টু হায়ার এডুকেশন নামে একটা কোর্স ছিল তখন, এখন আছে কিনা জানি না, যাদের লেখাপড়া ডিসরাপ্টেড হয়ে যেত ম্যাচিউর স্টুডেন্ট হিসাবে তাদেরকে সেই সুযোগটা রাখা হয়েছিল। এবং আমি যখন টাওয়ার হ্যামলেটস কলেজে গেলাম, অ্যান্ড ফ্রম ভেরি কোর অফ মাই হার্ট আজকে পর্যন্ত আমি ইনডেটেড, ফুল অফ গ্র্যাটিটিউড ফিল করি টাওয়ার হ্যামলেটস কলেজ এবং আমার ওই শিক্ষকদের কাছে। যদিও তারা বেশি অংশে এই দেশের মূলধারার শিক্ষক ছিলেন, সাদা এবং ইংরেজি লোকেরাই ছিলেন, কিন্তু তারা যেন আমার ভিতরে একটা ওই যে চিঙ্গারি যেটাকে বলে অথবা স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গটাকে তারা যেন আগুন লাগাইয়া দিছিল আর কি ওই সময়। এবং এরপরে আমি সেখান থেকে কুইন মেরিতে আমি LLB স্টাডি করতে যাই। তখন তো আমার বললাম যে 3টা বাচ্চা, আমার সংসার, আমার মা বাবা সবাইকে নিয়েই, এবং আমি আমার মা বাবার হক আদায় করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব, আল্লাহ পাক, আত্মীয় স্বজন থেকে শুরু করে সব কিছু। তো অনেকেই জিজ্ঞেস করতেন যে, যারা হয়তো বুঝতেন না আমার ভিতরে কী স্পিরিট, কী চেতনা কাজ করতেছে, সেটা না বুঝে হয়তো তারা বলতেন যে, একটু সারপ্রাইজ হইতেন যে এখন সবাই এক রাস্তা দিয়ে সাধারণত ফ্যামিলিকে কীভাবে এস্টাবলিশ করবে, কীভাবে পয়সা করে যোগাবে, সেটার দিকে না চেয়ে আমি এখন সব কিছু ছেড়ে শুধু পড়তেছি এই বয়সে। তো বুঝতে পারতাম যে তারা ভদ্রতা বশত হয়তো আমাকে কিছু বলতেছেন না, বাট রিয়েলি দে কুডন্ট গ্রাস্প দ্য আইডিয়া ওই সময়। আর বেশিরভাগই পেয়েছি তারা আমাকে আমার যাত্রাপথে এমনভাবে সহায়তা করছেন, উৎসাহিত করেছেন। এটার একটা দৃশ্যমান এক্সাম্পল যদি আমি দেই, আপনার মনে থাকবে আমরা ছোটোবেলায়, আমাদের যুগে, এই যুগে তো আর সেটা নেই, সাইকেলের যে একটা বাইসাইকেলের টায়ার থাকতো ওইটাকে এইভাবে খেলা যেত, ওইটাকে দৌড়াইয়া নিয়ে যাওয়া যেত, এবং ওইটা যখন পড়ে যেত হালকা একটু টাচ দিল ওইটা আবার তার গতিতে চলে যেত। তো আমার জীবনে যারা ওই হালকা টাচটুকু আমাকে দিয়েছে, আমি আমার হৃদয় থেকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ, এবং এটা আমার আল্লাহ সাক্ষী। আই এম অলওয়েজ গ্রেটফুল to the people who have touched me in a positive way or even negative way. যারা নেগেটিভ ওয়ে টাচ করছে তারা আমাকে হয়তো আরও শক্তিশালী হওয়ার ক্ষেত্রে প্রেরণা যোগাইছে তাদের অবস্থা। এই যে আপনার
পড়ালেখায় ফিরে আসলেন, এরপর আপনি ব্যারিস্টার হলেন, পেশা জীবনে আসলেন। এই যে আপনি এতটা সিরিয়াস হলেন বা ব্যারিস্টার হতে গেলেন, আরও অন্য সাবজেক্টও নিতে পারতেন, এই আইন পেশায় আসার পিছনে কোন জিনিসটা কাজ করেছে? এটা কি শুধু পড়া, নাকি এখানকার সার্কামস্ট্যান্স আপনাকে সাপোর্ট করেছে কিংবা উজ্জীবিত করেছে? এটার পিছনে একটা এমন একটি ইনফরমেশন আছে যেটি আজকে আসলে পাবলিকলি শেয়ার করবো, এটা আমি কখনো ভাবিনি। আচ্ছা, এটা শুধুমাত্র আমার পরিবারের দুই একজন, আমার বোন, আমার ওয়াইফ এবং আমার মা জানেন আর কি। সো আমার যখন, এবং ইজ কোয়াইট ফানি অ্যাজ ওয়েল, আমার যখন জন্ম হয় তখন আমি আমার দুই বোনের পরে আমি ছেলে সন্তান হিসাবে ওই যুগে, বিশেষ করে আপনি তো জানেন, আপনারা জানবেন যে প্রথম ছেলে সন্তান পাওয়ার আলাদা একটা তৃপ্তি সেই সময়। যদিও যুগ বদলেছে, সব কিছু এখন অন্য লেভেলে আমরা আছি আলহামদুলিল্লাহ, কিন্তু সেই প্রাপ্তিটার মাঝে তখন আমার বাবা তখন ইংল্যান্ডে এবং আমার মা তো দেশে। সো বাবা মালিক্স, যে বাবার কাছে চিঠি, আমার মা এখনও আছে, বাবা নেই পৃথিবীতে, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। সো যে ছেলের নাম রাখছি জাজমেন্ট। এখন মা বুঝতে পারেন নাই ভাষাগতভাবে জাজমেন্ট শব্দটা নামের সাথে যায় না বা কতটুকু যায় কি যায় না। তো বাবা চিঠি পাওয়ার পরে বলছেন, নাম পরিবর্তন করে মুশতাক আহমদ নাম দিয়েছেন আমার নাম আর কি। এখন ওই যে জাজমেন্ট, এটা কেন, এটা আপনার প্রশ্নের সাথে ওইটার একটা সংশ্লিষ্টতা আছে। আমার মা চাইতেন আমি জাজ হব। জন্মের পরে নাম রাখার সময় সেই স্বপ্ন ছিল, এখনো হয়তো সেই স্বপ্ন এখনো ওনার হয়তো বা বাস্তবায়ন হবে, আল্লাহ জানে। কারণ আমি জানতাম না যে আমি ব্যারিস্টার হব, এবং আমিও জানি না যে 10 বছর পরে আমি কোথায় থাকবো। সো এই হচ্ছে একটা যাত্রা। তো আমি বিশ্বাস করি এবং অত্যন্ত শক্তভাবে আমার কনভিকশনের সাথে বিলিভ করি, সেটা হচ্ছে যে আমাদের জীবনে প্রচেষ্টার তো একটা জায়গা আছেই, সেটা থাকবে, কিন্তু আমাদের ভাগ্য বলতে যে একটা বিষয় আছে, সেটা প্রচণ্ডভাবে আমি বিশ্বাস করি, এবং এই প্রচেষ্টা দিয়ে ভাগ্যকে সাজানোর ক্ষেত্রে আমাদের প্রয়াস চালাতে হবে আর কি। এই যে আপনি ব্যারিস্টার হলেন, আইনজীবী হিসাবে আপনি নানা রকম সার্ভিস দিচ্ছেন, এখানে দুটা জিনিস আমরা সর্বত্রই লক্ষ্য করি, যে কেউ অর্থ রোজগারের জন্য যে কোনো পেশাকে বেছে নেয়, সেটা যেখানে তার যার যোগ্যতা বা আগ্রহ আছে। আবার কেউ জীবনটাকে বেছে নেয় অপরচুনিটি, সেবা করার একটা অপরচুনিটি হিসাবে। তার অর্থ নয় যে সে রুজি রোজগার করবে না, রুজি তো আছেই, কিন্তু সেবাটাকে প্রাধান্য দেয়। এবং আপনাকে আমি নিজে দেখেছি যে আপনি সাধারণত আপনার যে ক্লায়েন্ট, আপনার কাছে যারা সেবা নিতে আসে, তাদেরকে নানাভাবে সহযোগিতা করেন। এটা সাধারণত উকিল ব্যারিস্টাররা যেটা করে না। তা আপনার ওই পড়ার সময় কি এটা মনে ছিল, নাকি পেশা জীবনে এসে ফিল করেছেন এবং আপনার মাঝে এই পরিবর্তন এসেছে? থ্যাংক ইউ আপনার এই প্রশ্নটি নিয়ে আসার জন্য। এ ব্যাপারে আমি যতটুকু আমার খেয়াল পড়ে, আমি ছোটোবেলা থেকেই কাউকে কিছু দিতে পারলে, কারোর জন্য কিছু করতে পারলে, এটা যে আমাকে অন্য একটা পর্যায়ে যে তৃপ্তি দেয়, সেই তৃপ্তি আমি অন্য কিছুতে পাই না। এবং নিঃস্বার্থভাবে করতে পারার পিছনের তৃপ্তিটা একটা স্বর্গীয় অনুভূতি, সেটা আসলে বোঝানো যাবে না। যারা সাধারণত বোঝেন তারাই বুঝতে পারবেন। সো সেই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই ছিল। এখানে পেশাগতভাবে আমি বিশ্বাস করি যে আমাদের জীবনের ওই যে রিস্ক অথবা আমাদের যে ইনকাম, যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি যে রুজি, সেটা এমনিতেই চলে আসবে। কিন্তু আমরা তো শুধু এখানে, আমার বিশ্বাস যে রুজি করার জন্য আসি না, আমি এসেছি এখানে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য। এবং এই যে আমার ভিতরে যে মনুষ্যত্বের যে বীজ স্রষ্টা বপন করে রেখেছেন, সেই বীজকে যাতে আমি প্রস্ফুটিত করতে পারি, বিকশিত করতে পারি, সেই চারা গাছ থেকে একটা প্রকাণ্ড মহিরু হয়ে যাতে আমি রূপান্তরিত হতে পারি, এটাই আল্লাহ চান আমাদের কাছ থেকে, এটাই সমাজ চায়, এটাই মা বাবা চান। তো সেই ক্ষেত্রে আমার সেই প্রচেষ্টা আমি সব সময় করে আসছি। এই জন্য আমি গ্রাসরুট থেকে আলহামদুলিল্লাহ এই প্রচেষ্টার ফসল এবং মা বাবার দোয়া এবং পৃথিবীর মানুষের ভালোবাসা, যাদের সংস্পর্শে আমার আসার সুযোগ হয়েছে, তারা সবাই আমাকে ভালোবেসেছেন। এবং আমি আবারও বলতে চাই, এই সুযোগে আমি সবার কাছে কৃতজ্ঞ। একটা বিষয় না বলে পারতেছি না। আমরা অনেক সময় যেমন আমরা মা বাবার কৃতজ্ঞতা স্বীকার করি, উস্তাদদের কৃতজ্ঞতা স্বীকার করি, কিন্তু অনেক সময় বলে যাই মনেরও জানতে আমাদের জীবনে অন্যতম ভূমিকা যারা রেখেছেন তাদের কথা মনেও আসে না। এই ক্ষেত্রে আমি শেয়ার করতে চাই আমার থটটা ইজ কোয়াইট ডিফারেন্ট। যেমন প্রত্যেকে আমরা যখন জন্মগ্রহণ করেছি, হাসপাতালে জন্মে অথবা আমাদের বাসায় জন্মগ্রহণ করি,
আমার মা দেখার আগে কিন্তু দাত্রীমা দেখছে আমাকে, এবং ওই মহিলা আমাকে কোলে নিছেন। কিন্তু আমি আজকে জানি না আমাকে কে প্রথম কোলে নিছিলেন। আমার মার কোলে এনে দিয়েছিলেন যে, কিন্তু আমি ওই মহিলার কাছে কৃতজ্ঞ যিনি আমাকে প্রথম দেখেছেন। উনি কীভাবে দেখেছেন, তারপরে আমার খালা ফুফু, পৃথিবীতে কত আমার বাসায় যারা আমাদের সেবা দিছেন, তাদের কত আদর, তাদের কত এই লালন বলতে গেলে, এবং আমাদেরকে নিয়ে যে আমাদেরকে বেড়ে উঠতে সাহায্য করা, সেক্ষেত্রে যে কত অবদান, এই অবদানগুলো অস্বীকার করার তো সুযোগই নাই। কিন্তু আমি সুযোগ পাইলেই তাদের আমি সুন্দর এটা এই স্বীকার স্বীকৃতি, সুন্দর, এটা মানবিকতা, এটা মূল্যবোধের কথা। কিন্তু বাস্তব জীবনে এই মানুষগুলো যাদের ছোঁয়া, যাদের সাহচর্য, যাদের অনুপ্রেরণা আপনার জীবনে বা আমাদের যে কারো জীবনে স্তরে স্তরে সাফল্য এনে দেয়, তাদের সহযোগিতা করবার ওয়েটা কি, মানে কীরকম করে আপনি চিন্তা করেন? আমার বা আমাদের জীবনে যাদের প্রত্যক্ষ পরোক্ষ অবদান রয়েছে, তাদের অনেকে হয়তো পৃথিবীতে নেই, তাদের জন্য তো অবভিয়াসলি দোয়ার দরজা খোলা আছে, সেটা আমরা রাখবো ইনশাল্লাহ। কিন্তু যারা জীবিত আছেন তাদেরকে ব্যক্তিগতভাবে যদি আমাদের সেই পর্যায়ে আসে, আমার কথা আমি বলতেছি, আমার সাধ্যমতো ইনশাল্লাহ আমি তাদের জন্য প্রচেষ্টা চালাই। আরেকটা জায়গা থেকে এই সামাজিক একটা প্রেক্ষাপট থেকে, বৃহত্তর প্ল্যাটফর্ম থেকে কি করা যায় সেটা হতে পারে। সো বৃহত্তর প্ল্যাটফর্ম থেকে, যেমন উদাহরণস্বরূপ আমার এই অনুভূতির লালন অথবা এটাকে বেড়ে উঠতে, আমি আমাদের এলাকার, বাংলাদেশে আমি যে এলাকা থেকে এসেছি, আমাদের জালালপুর, সো আমি জালালপুরের সন্তান, সেখানকার উন্নয়নের জন্য আমি জালালপুর অ্যাডভান্সমেন্ট কমিটি নামে আমাদের জালালপুরবাসীর আরও যারা আছেন তাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম এদেশে রেজিস্টার্ড চ্যারিটি করছি। সো সেটার মাধ্যমে আমি আমার এলাকার জন্য কাজ করে যাওয়ার জন্য আমি সচেষ্ট আছি। পাশাপাশি জীবনে আমি বিশ্বাস করি প্রতিটা মুহূর্তে how many people I have met, this is not important really, how many lives I have been able to touch, কতজন মানুষের হৃদয়কে, কতজন সৃষ্টিকে আমি স্পর্শ করতে পেরেছি in a positive way, that should be our challenge. এবং এটা কিন্তু আমি ভেরি কনসিয়াস অফ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর পক্ষে শুকরিয়া আদায় করি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেহেতু কমিউনিটিতে আমরা কাজ করি, দেখি, এবং সাংবাদিক হিসেবে পেশাগত কারণে অনেককে দেখার সুযোগ হয়। আপনি যে সলিসিটর ফার্ম আপনাদের, সেখানে লমিটিকে আপনারা বেশ অনেক ব্যারিস্টার কাজ করেন, কিন্তু আপনার যারা ক্লায়েন্ট অন্যেরও হয়তো আছে, আমি আপনাকে যেহেতু বেশি করে দেখেছি সময়ে সময়ে, তো তাদের অনেকের কাছে এক ধরনের তৃপ্তি আপনার সাথে কাজ করার, আপনার সার্ভিস নেওয়ার ক্ষেত্রে তাদের একটু দেখি, মানে তারা এই আপনাদের ফার্ম বাইরে কিছুটা ব্যক্তিগত টাচে চলে আসে এবং ফিল করে, তারা আপনাকে আপন মনে করে না আপনি তাদের ক্লায়েন্ট, তাদের আপনজন, নিজের একজন। এই জিনিসটা কিভাবে সম্ভব হয়, মানে কি সার্ভিসটা আপনি বাড়তি কি জিনিসটা দেন যে এই আকর্ষণ কিংবা এই সম্পর্কটা গড়ে ওঠার ক্ষেত্রে? এটা আমার নিজের কাছে নিজেরই প্রশ্ন, আপনি নিয়ে আসছেন, প্রশ্নটা আরও শক্ত হয়ে উঠছে। আমি উত্তরটা যেটা খুঁজে পাই সেটা হচ্ছে, আমার এটা অভ্যাস, এর জন্য আমাকে খুব কষ্ট করতে হয় না, আই বিন গিফটেড উইথ দিস। সেটা হচ্ছে যে অন্যের কাজকে প্রায়োরিটি দেওয়া, এটা একদম আমার ডিএনএর মধ্যে। আমারটার চেয়ে অন্যেরটা যদি হাতে আমার চলে আসে তাহলে সেটা প্রায়োরিটি হবে। এটা হতে পারে যে ক্লায়েন্ট আমার, ওনার কাজ হতে পারে, অথবা আমার আমি যদি কাউন্সিলের প্রেক্ষাপটের দিকে আমার কনস্টিটিউয়েন্ট যদি কেউ হন, তাহলে তাদের কাজটাও কিন্তু আমার কাছে প্রায়োরিটি। এবং এটা আমার পরিবারের সবাই জানে যে ওনার প্রায়োরিটি নাই, ওনার ওই কাজগুলো ওনার প্রায়োরিটি। এবং আমার মনে হয়, আপনার প্রশ্ন চলে আসতেছি, যে এই লোকগুলো, এই মানুষগুলো যারা আমাকে ভালোবাসেন, তারা তাদের ইনটিউশন থেকে তারা এটা বুঝতে পারেন, তারা ধরে নেন যে আমার হৃদয়ের অবস্থানটা কোথায় আছে তাদের ব্যাপারে। আর এটাই হয়তো উত্তর। ধরেন আপনি পুলিশ স্টেশনেও মাঝে মাঝে সার্ভিস দিতে দেখি, এবং সেখানটায় আমরা যখন রিপোর্ট করি দেখি যে বড় অসহায় হয়ে যায় যারা, অন্তত পুলিশ স্টেশনে যাদের অবস্থানটা হয়, মামলার কারণে, ইমিগ্রেশনের কারণে আটকে গেছে, ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে ব্যারিস্টার কল করলে, সলিসিটর কল করলে দেখা যায় একটা সময় লাগে, এই সময়টা তাদের খুব কঠিন সময়, তারা কত দ্রুত সহযোগিতা পাবে সেটা থাকে। আপনি এক্ষেত্রে খুব দ্রুতগামী, খুব সিনসিয়ার, খুব সিরিয়াস, অথচ অনেক ব্যারিস্টার আছেন যারা এই জায়গাটাতে যেতে চান না। এই যে যেতে চান না কেন, এবং আপনি
এত সিরিয়াস যাওয়ার ক্ষেত্রে এইটা এই বোধটা, এই ধারণাটা বা এই চেতনাটা আপনার কিসে, মানে কিভাবে আপনি এটা এত সিনসিয়ারলি বা সিরিয়াসলি নেন? এটার দুটো দিক, একটা তো চেতনা, আর আরেকটা হচ্ছে যে সেক্ষেত্রে যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতা, কনফিডেন্স তো আপনাকে আগে দেয় সাধারণত। সো কনফিডেন্স না থাকলে এমনিতেই আপনি একটু পিছপা থাকবেন। সো আমি দক্ষতার অংশটুকু যদি বলি, তাহলে পুলিশ স্টেশন রিপ্রেজেন্টেশন এটা হচ্ছে একটা ভিন্ন আইনের একটা ভিন্ন এলাকা। কেউ ইভেন ক্রিমিনাল লতে কোর্টে উনি হয়তো রিপ্রেজেন্টেশনে ভালো থাকবেন, কিন্তু পুলিশ স্টেশনের রিপ্রেজেন্টেশনের মারপেচটা একটু ভিন্ন। সো সেক্ষেত্রে আমার প্রচুর অভিজ্ঞতা এবং শত শত না হাজার হাজার সলিসিটরকে বা লয়ার্স ব্যারিস্টারদেরকে শ্যাডোয়িং করার আমার এক্সপোজারের এই সুযোগটা আমার জীবনে ঘটেছে। সো কেমনে ঘটছে সেটা হচ্ছে যে আমি আর্লি ইয়ার্স অফ মাই লাইফ দীর্ঘদিন আমি পুলিশ স্টেশনের মেট্রোপলিটন পুলিশের লিঙ্গুইস্ট হিসেবে সেখানে আমি ইন্টারপ্রিটারে কাজ করছি। যখন আমি ইন্টারপ্রিটারে কাজ করতাম, তখন আজকে আমি ব্যারিস্টার হিসাবে অথবা পুলিশ স্টেশন রিপ্রেজেন্টেটিভ হিসাবে ক্লায়েন্টকে যে বিষয়গুলো ডিল করি, ওই বিষয়গুলোই আমি ইন্টারপ্রিট করতাম। তখন আমি অনুবাদকের দৃষ্টিতে অবস্থান থেকে কাজ করতাম, এখন আমি কাজ করতেছি লয়ারের অবস্থান থেকে। কিন্তু এই যে এক্সপোজার প্রতি সপ্তাহে কমপক্ষে 10 জন ভিন্ন মাত্রার সলিসিটরের ভিন্ন আঙ্গিকে তাদের যে প্রেজেন্টেশন, এগুলো আমার দেখার সাবকনশিয়াসলি আমি অ্যাবজর্ব করতেছি। সো পুলিশ স্টেশন রিপ্রেজেন্টেশন বিকেম ইজ মাই সেকেন্ড নেচার অ্যাজ এ রেজাল্ট অফ দিস গোয়িং থ্রু দিস প্রসেস। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমি অ্যাক্রেডিটেশন বা আমি যখন লয়ার হিসেবে সেখানে গেলাম, এখন তখন এটা আমার দক্ষতার জায়গা থেকে একদম আমি একটা ভালো কনফিডেন্স নিয়ে সেখানে কাজ করার সুযোগ। আর পাশাপাশি ওই যে সহমর্মিতা এবং সহানুভূতির অথবা এই যে এমপ্যাথির যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে থাকি, এটা কিসের জন্য হয়েছে? এটা হয়তো আমার ব্যক্তিগত আমার জীবন দর্শনের একটা অংশ হিসাবে এটা আমাকে প্রভাবিত করে, কিন্তু অন্য জায়গা থেকে বিষয়টাকে এভাবে দেখা যায়। আমি যখন দেখতাম তখন ইন্টারপ্রিটার হিসাবে, তখন এই যে যারা ওইখানে আমার ক্লায়েন্ট থাকতেন বা আমাদের, তারা যখন সার্ভিসটা পেতেন, বিশেষ করে বাংলাদেশে অথবা নিজ ভাষা নেটিভ স্পিকার কোনো লয়ার অথবা ইন্টারপ্রিটারে, তখন যেন তাদের আপনজন পেয়ে গেছেন এই ধরনের একটা অবস্থা, এবং তারা কতটুকু আশ্বস্ত ফিল করতেন, এটা দেখেই অভিভূত হওয়ার মতো যে কতটুকু আশ্বস্ত ফিল করছেন। সো আই ইউজ টু ফিল ভেরি মাচ রিঅ্যাসিওরড দ্যাট আমি এমন একটা কাজ করতেছি, এত রিওয়ার্ডিং কাজ করতেছি, আর এখন একটা ভিন্ন মাত্রায় কাজ করতেছি। তো ওই রিওয়ার্ডিং অথবা এই যে একটা চেতনার জায়গা, সেই চেতনার জায়গা ভিন্ন মাত্রায় এখনো অব্যাহত আছে আর কি। এখন এই ধরনের একটা কঠিন পেশা, যেখানে প্রচুর পড়াশোনা করতে হয়, যেখানে আপনার অন্য মানুষের সমস্যা পুরোপুরি নিজের মাথায় নিয়ে ওইটার সমাধান বের করতে হয়, আইনের নানা নতুন দিক আছে, এত সব ব্যস্ততার মাঝে আপনি জনপ্রতিনিধি হতে গেলেন কেন? কী জিনিস আপনাকে উদ্বুদ্ধ করলো, বা মানে সোজা কথায় এই লাইনে আপনি গেলেন কেন? সেখানেও তো আপনি সাকসেসফুল, আপনি কাউন্সিলর হয়েছেন, এখন আপনি ক্যাবিনেট মেম্বার, টার্মলেস কাউন্সিলর, এই লাইনটা আপনি ধরলেন কেন? আমি আরেকটা কথা শেষে জিজ্ঞেস করতে চাইব, যেটা আপনাকে বলেই ফেলি, যে এতে আপনার দুই পেশার কোনো সমস্যা হচ্ছে কিনা, প্রথমত কেন গেলেন, আর দ্বিতীয়টা আপনি শেষে বলতে পারেন। এই লোকাল গভর্নমেন্ট অথবা এই যে কাউন্সিলর হিসেবে চলে আসা, এটা আসলে ওই যে ভাগ্যের নকশি আর কি। এখানে হয়তো আমার আশাই সেটা ছিল, কিন্তু আমি বলবো যে কাউন্সিলরের ক্যাপাসিটি নিয়ে আজকে যেভাবে কাজ করতেছি, এইভাবে কাজ না করলেও সেই ক্যাপাসিটিটা অনুপস্থিত ছিল, কিন্তু আমি জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম। এবং আমার এলাকার জনগণ সবাই না জানলেও অধিকাংশ জনগণ, তারা রেসিডেন্টরা আমাকে সেভাবে জানতেন যে এই দেশের যারা এই দেশে আমি আমার ওয়ার্ডের কথা বলতেছি, বেতনাল গ্রিন ওয়েস্ট হচ্ছে আমার ওয়ার্ড। সো সেখানে যখন আমি দাঁড়ালাম, এর আগে কিন্তু 2বার আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে আমার কমিউনিটির পক্ষ থেকে, কিন্তু আমি রাজনীতিতে আসতে চাই নাই। তখন অবশ্য আমার পেশাগত এবং আমার স্টাডি রিলেটেড ম্যাটার ছিল। তারপরে এবারে যখন ভিন্ন পরিস্থিতি এবং কমিউনিটিতে আমরা লক্ষ্য করলাম যে কাউন্সিল থেকে সার্ভিস যে মানের পাওয়া উচিত তার দ্বারে কাছেও নাই, এবং অনেক কিছু, তো তারা ভাবলেন যে
আমরা এবার একটা পরিবর্তন নিয়ে আসবো। সেই পরিবর্তনের জায়গা থেকে তারা আমার ওয়ার্ডে আমার কাছে তারা আসলেন এবং আমাকে বললেন যে আমি যাতে এগিয়ে আসি। সেক্ষেত্রে আমি সাড়া দিলাম, আলহামদুলিল্লাহ। সেই সাড়া দেওয়ার থেকে তো আজকে আমরা একটা পর্যায়ে চলে এসেছি এবং আমরা কমিউনিটির জন্য বৃহত্তর অবস্থান থেকে একটা ভালো জায়গা থেকে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি এবং দিচ্ছিও আলহামদুলিল্লাহ। সো একদিকে আমার সম্পৃক্ততা ছিল, গণসম্পৃক্ততা, সেটা আমার জন্য কাজ করছে। আর অন্য জায়গায় আপনি বোধহয় চেতনার কথা বলছিলেন না? আমি আসবো আপনার দুইটা পয়েন্ট আমার। একটা হলো যে আপনি আসার কারণটা, যেটা আপনি বলে ফেলেছেন। আর একটা কথা আমি জানতে চেয়েছিলাম যে ধরেন এমন হতে পারে, আমার মনে যেটা ছিল আপনার কাছ থেকে বুঝতে চেয়েছিলাম যে জনপ্রতিনিধি হওয়ার কারণে আপনার কি সেবার সুযোগটা আপনার বেশি আছে, মানে আধিক্যটা আপনার কেন এই সুযোগ বেশি পাবেন বলে আসছেন, নাকি রাজনীতি করার কোনো আগ্রহ আগেই আপনার ছিল, অর্থাৎ আপনি রাজনীতিক হতে চেয়েছিলেন নাকি সেবা থেকে এসেছেন? এটা মূলত আমি বুঝতে চেয়েছিলাম। থ্যাংক ইউ ফর ক্লারিটি, আপনি করে দিলেন এখন ক্লারিফিকেশনের জন্য। আসলে রাজনীতির জন্য আমি রাজনীতিতে আসি নাই, আমি সেবার জন্য এসেছি। সেবাই মানব জীবনের পরম ধর্ম, এটা ছোটোবেলা থেকে শিখে এসেছি, এটাতে বিশ্বাস করেছি, জীবন সেই আলোকে রাঙানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাকে সুযোগ দিচ্ছে, সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এবং আমার মনে পড়ে আপনার প্রশ্নের একটা অংশ ছিল যে আমার প্রফেশনাল লিগ্যাল প্রফেশনের সাথে এটা কোনো ক্লাশ করতেছি কিনা, অথবা দুইটা আপনি সামাল দিতে কিভাবে আমি গিয়ে সামাল দিতে হিমশিম খাচ্ছেন কিনা। না, আসলে হিমশিম খেতে হচ্ছে না, ইন প্রিন্সিপাল হিমশিম খাওয়ারই কথা, কিন্তু কেন হচ্ছে না যে আমি আমার আপনি জানেন লমেটিক সলিসিটার্সে আমি আছি, সেখানে সিভিল ডিপার্টমেন্ট লিড করি। সো সেখানে আমার জন্য আমাদের ফার্ম অনেক উদার, সে ব্যাপারে ভেরি লিনিয়েন্ট, এবং তারা আমাকে অ্যাকোমোডেট করেন আমার চাহিদা মোতাবেক। এবং আমিও অনেক সময় আছে যখন আমি হয়তো 9 to 5 সময় না দিলেও আমি আমার কাজের জায়গা থেকে ওইটা আমি ম্যানেজ করে ফেলি আর কি। সো আলহামদুলিল্লাহ, আই এম ভেরি ফ্লেক্সিবল, বাট কাউন্সিলরটা হচ্ছে আমার প্রায়োরিটি। এটা আমার ইভেন আমার লিগ্যাল অফিস তারা জানেন, বিকজ কাউন্সিলরটা কেন প্রায়োরিটি সেটার পিছনে একটা মরাল প্রিন্সিপালের বেসিস আছে। সেটা হচ্ছে যে এর আগে কিন্তু ওই কাউন্সিলর হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখন যেভাবে বুঝতেছি ম্যান্ডেট, জনগণের ভোটের যে ভ্যালু, সেই ভ্যালুটা তখন কিন্তু বুঝতে পারতাম না। এবং আমি রিয়েলি গ্রেটফুল টু মাই পিপল, রেজিডেন্ট অফ বেতনাল গ্রিন ওয়েস্ট, যারা আমাকে এবং ওভারঅল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর হতে সাহায্য করেছেন, তাদের ম্যান্ডেট দিয়েছেন। তাদের ম্যান্ডেটটা মানে কি? তারা তাদের আস্থার জায়গা থেকে তারা আস্থাটা আমার কাছে আমানত হিসাবে দিয়েছেন। এখন এই আমানতকে আমি ফুলফিল করার জন্য যদি আমি কম্প্রোমাইজ করতে হয় আমার লিগ্যাল প্রফেশন, যেটা আমার রুটি রুজির একটা মাধ্যম, তাহলে এটা প্রিন্সিপালি এটা ঠিক হয় না। কারণ হচ্ছে যে আমি তাদেরকে সার্ভিস দেব, তাদের জন্য আমি এগিয়ে এসেছিলাম, তারা আমার জন্য এগিয়ে এসেছেন। কমিউনিটির জন্য আমরা কমিউনিটির লোকদের সাথে মিলে কাজ করব, এটাই আমার প্রায়োরিটি। মানে আপনি ওইটাকে প্রায়োরিটি দিচ্ছেন? ওইটাই প্রায়োরিটি। আপনি কাউন্সিলর হওয়ার খুব অল্প দিনের ভিতরেই এখন ক্যাবিনেট মেম্বার হয়েছেন, তার মানে আপনার আরও রেসপন্সিবিলিটি বেড়েছে। এই ক্যাবিনেট মেম্বার হওয়ার কারণে আপনি বাড়তি কন্ট্রিবিউশন মানে টু দ্য সোসাইটি আপনি কি ভূমিকা পালন করতে পারতেছেন? এখানে আপনার বাড়তি সুবিধাটা কি? ক্যাবিনেট মেম্বার হিসাবে কাউন্সিলের পলিসি মেকিংয়ে অবভিয়াসলি আমাদের এখানে 10টা ক্যাবিনেট আছে, তারপরে মেয়র সাহেব আছেন। সো মেয়রের ম্যানিফেস্টো আছে, স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, এগুলো আমরা ক্যাবিনেট লিড মেম্বার আমরা সবাই মিলে মেয়রের সাথে মেনটেন করি। সো পলিসি, আমাদের মূল কথা হচ্ছে যে ম্যানিফেস্টোর লাইনে আমাদের পলিসিগুলো হবে। আমাদের জনগণের সাথে যে প্রতিশ্রুতি আমাদের ছিল, সেই প্রতিশ্রুতি আমরা পালন করব এবং সেগুলোর ক্ষেত্রে আমরা কাজ করব। সো পলিসি মেকিং লেভেল থেকে এখানে পাইলেন যে এটা একটা ভালো অবস্থানে, ওই অবস্থানে না গেলে ওইটা করা সম্ভব হবে না। কিন্তু একটা বিষয় ভেরি ইন্টারেস্টিং, আমাদের মেয়র, আমাদের লুৎফু ভাই আমাদেরকে সবসময় মেন্টর হিসাবে যেটা বলে থাকেন, সেটা হচ্ছে যে আপনারা মনে রাখবেন এটা হচ্ছে আপনাদের অফিসিয়াল ইন্টারনাল রেসপন্সিবিলিটি, অতিরিক্ত রেসপন্সিবিলিটি, এটা সুচারুরূপে আপনি সম্পন্ন করবেন, কিন্তু আপনার প্রায়োরিটি হচ্ছে আপনার এলাকার জনগণ। তারা যাতে এটা আপনার এই দায়িত্বের জন্য তারা যাতে ফিল না করেন যে তাদের কিছু আপনি দূরে সরে গেছেন তাদের কাছ থেকে।
সো আপনি অলওয়েজ ইউ হ্যাভ টু বি উইথ ইউর পিপল টু সার্ভ ইউর পিপল, বিকজ এইখানে বসে পলিসি মেকিং আমি করব ঠিক আছে, কিন্তু তাদের সাথে যাতে আমার দূরত্ব বেড়ে না যায়, সেটাই হচ্ছে একটা। তাহলে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি, এই যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মেয়র লুৎফর রহমান নানা ঘাত মারিয়ে এই জায়গায় আছেন এবং আপনাদের মতো একঝাঁক মেধাবীদের তিনি তার পাশে পেয়েছেন, আপনারা কি মনে করেন আপনাদের, এখন আমি যদি এটা কাউন্সিল হিসাবে বলি, আপনাদের কাউন্সিলে আপনারা কি অতীতের চেয়ে ভালো কিছু করছেন এবং আগামীতে মানুষকে যে স্বপ্ন দেখাবার কথা বলছেন, মানুষকে যে আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, যেটাকে নির্বাচনী ম্যানিফেস্টো বা আপনাদের সম্ভাবনার কথাগুলো যে বলছেন, সেটা কি আপনারা পূরণ করতে সক্ষম হচ্ছেন? অবশ্যই সহজ উত্তর, কারণ এটা মোটেও কঠিন না। সক্ষম হচ্ছি, কিন্তু এর চেয়ে আরও ভালো উত্তর হবে যদি আমি বলি যে আমাদের পাবলিক, আমাদের জনগণ যারা আমাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছেন, তাদের মুখ থেকে আমরা যখন শুনি তখন আমরা রিঅ্যাসিওর্ড ফিল করি যে আমরা কাজ করতেছি কিছু একটা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও কনসিয়াস যে আমরা যাতে কমপ্লেসেন্ট না হই, যে খুব ভালো করতেছি তারপরে হাত গুটাইয়া বসে পড়লাম, এরকম না। আমাদের মধ্যে কমপ্লেসেন্সি আসবে না, সেটার জন্য আমরা সচেতন। পাশাপাশি এই যে রিঅ্যাসুরেন্স ফিল করা আমাদের কমিউনিটির মাঝ থেকে যখন আমরা শুনি যে তারা বেশ আশ্বস্ত হচ্ছেন এবং অনেক বেনিফিট পাচ্ছেন আমরা যেভাবে পলিসিগুলো নিয়ে আসছি, তো এটা আমাদেরকে আশ্বস্ত। কিন্তু আমি আরেকটু খোলামেলা শুনতে চাই যে অতীতের চেয়ে, আমরা তো কবিতায় বলি অতীতের চেয়ে ভালো হবে এর ভবিষ্যৎ, কিন্তু আপনারা কি মনে করছেন যে আপনারা জনগণের প্রত্যাশিত অনেক কিছু করবার আছে এবং করছেন? অতীতের অবস্থা ছিল তো দুরবস্থা। অতীত বলতে আমাদের নিকট অতীত যদি আমরা দেখি তাহলে দুরবস্থা। এক সময় তো মেয়র লুৎফর রহমান যখন প্রথমবার এসেছিলেন তখন কমিউনিটি তো একটা বড় স্বপ্ন দেখছিল এবং সেই স্বপ্ন মোতাবেকই আমাদের ড্রিম ফুলফিলমেন্টের জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে এই যে নিকট অতীত যেটা আসলো, এটা দুরবস্থা নিয়ে আসলো আমাদের কমিউনিটির জন্য, পলিসি মেকিং থেকে সব জায়গাতেই। এবং এটার জন্য আমাদের জনগণই বুঝতে পারলেন যখন তখন, তারাই এই পরিবর্তনটা নিয়ে আসলেন, আজকে যে পরিবর্তন আসছে। কারণ হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস বলতে যে কথাটা, সেটারই বাস্তব প্রতিফলন আমরা টাওয়ার হ্যামলেটসে আমরা দেখতে পেয়েছি গত ইলেকশনে। এবং এখন আশা করি যে আমরা ইনশাল্লাহ আমরা কাজ করে যাব এবং জনগণ কিন্তু আমাদেরকেও তাদের এই ক্ষমতার প্রতিফলন আবার দেখাতে পারবে। যদি আমরা সঠিকভাবে তাদের সার্ভিস দিতে না পারি তাহলে জনগণই সেটার উত্তর দেবে, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনার রাজনীতি বিষয়ে বেশি বলতে চাই না, আমি আপনাকে যে জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই, যেখানে আমি আপনাকে দেখেছি আপনি সবসময় বুদ্ধিভিত্তিক কাজ করেন, সাহিত্য সংস্কৃতি করেন, কবিতার জগতেও আপনার পদচারণা ভালো লাগে। আপনি প্রচুর কবিতা মুখস্থ, যেটা আমরা মুগ্ধ হই আপনার বক্তৃতায়। এক ধরনের প্রাণময়তা আছে, বাগ্মিতা আছে। আল্লামা ইকবাল সম্পর্কে যখন আপনাকে বলতে বলা হয় আপনি দারুণ বলেন। তা আমি সাহিত্যের মানুষ হিসাবে এটা আমার পছন্দ। তা আল্লামা ইকবাল সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করি, বিশেষত তার কোন কবিতা বা কী ধরনের কবিতা আপনি মানে আপনার ভালো লাগে কিংবা আপনি বেশি পড়েন বা ভাবেন বা গবেষণা করেন? আল্লামা ইকবাল তো এক মহাজীবন, তার কাব্য মহাকাব্য। অন্যান্য কবি সাহিত্যিকদের চেয়ে, বড় বড় কবি সাহিত্যিকদের চেয়ে আল্লামা ইকবালের যে স্বাতন্ত্র্য স্বকীয়তা যেটা, সেখানে হচ্ছে যে আল্লামা ইকবাল এই যে কবিতার মধ্যে দুইটা উপাদান, একটা তো হচ্ছে কন্টেন্ট তার, আরেকটা হচ্ছে যে শৈল্পিকতা যেটা। তো আল্লামা ইকবাল নিজে বলছেন যে যারা আদর্শকে কবিতার কন্টেন্টের মধ্যে, সাহিত্যের কন্টেন্টের মধ্যে আদর্শকে গৌণ মনে করে, মুখ্য মনে করে না, অথবা আদর্শের প্রয়োজন নাই মনে করে, শুধু শৈল্পিকতার উপর ভর করে কবিতা ডানা মারে, তাদের কবিতাগুলোকে, সাহিত্যকে আল্লামা ইকবাল বলছেন যে কুষ্ঠরোগাক্রান্ত মানুষের মতো। উনি বিশেষ করে মুসলিম জাতির জন্য দর্শনের লেভেল থেকে একটা জাতিসত্তা গঠনের জন্য তার কাব্যকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। আমরা যদি ওনার কাছ থেকে শুনি তাহলে উনি বলেন যে মে বুলবুলে নালাহু উজড়ে গুলিস্তাকা, যে আমি শূন্য পুষ্প কাননের বিলাপকারী বুলবুলি। কেন আপনি শূন্য পুষ্প কাননের বিলাপকারী বুলবুলি? উত্তর পাওয়া যায় না কলব মে সোজ হে
ना रूह में एहसास, कल्ब में सोच नहीं, रूह में एहसास नहीं। যে অন্তরাত্মার মধ্যে সেই তীব্র দহন নেই, আত্মার মধ্যে সেই অনুভূতি নেই, সেই বেদনা নেই, এই ধরনের একটা ভাব এইখান থেকে চলে আসে। তারপরে আল্লামা ইকবাল আবারই এই ডায়াগনোসিস যেটা যিনি করলেন, ডায়াগনোসিসের উত্তরে তার কবিতাতেই আবার তিনি একটা প্রতিষেধক অথবা ঔষধ হিসাবে যেটা চাচ্ছেন প্রার্থনার মাধ্যমে, সেটা বলতেছেন, या रब दिले मुस्लिम को ओ जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे रूह को तड़पा दे। হে আমার রব, মুসলমানদের অন্তরে সেই জীবনী শক্তি তুমি দান করো যেটা তার কল্ব, তার আত্মাকে উদ্দীপিত করে এবং তার রূহ অথবা প্রাণকে সে সঞ্চালিত করে, এই ধরনের একটা উদ্দীপনা তুমি দাও। তো এটা মুসলিম জাতিসত্তার জন্য। তারপরে আমরা জানি আল্লামা ইকবাল বলেন যে ये दौर अपनी इब्राहिम की तलाश में है, सनम कादा है जहाँ ला इलाहा इल्लल्लाह। যে এই যুগের ইব্রাহিমকে তালাশ করতেছে, খুঁজে ফিরতেছে। সনম কাদা হে মানে সব জায়গায় দেখি আমি শুধু মূর্তি পূজা, সনম কাদা হে যাহা, সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশ তো আমরা বুঝলাম। কিন্তু এখানে এই সনম কাদা কি? আল্লামা ইকবাল তো সব জায়গায় মূর্তি তো দেখতেছে না, মূর্তি পূজা তো বাস্তবে সব জায়গায় হচ্ছে না। তাহলে উনি কি বোঝাতে চাচ্ছে? উনি বোঝাতে চাচ্ছে এই বস্তুতান্ত্রিকতার এবং এই পুঁজিবাদ এবং এই ব্যক্তিকেন্দ্রিকতার, ব্যক্তিবাদ, এই সমস্ত যে নতুন মতবাদ যেগুলো মানব মনকে সম্পূর্ণ গ্রেফতার করে ফেলেছে, মানব মনকে একদম নিঃশেষ করে দিচ্ছে, সেটাকে উনি মূর্তি পূজার মতো, কারণ মূর্তি তো বাইরের মূর্তির চেয়ে অন্তরের মূর্তি হচ্ছে বড় মূর্তি। সো সেটাকে উনি বলতেছেন সনম কাদা হে জাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আমরা যদি দেখি ইসলামী চেতনায় তার কতটা বলবো আপনাকে, যে বাতিল সে দবনে ওয়ালে হে জাহা হে आसमां नहीं हम 100 बार ले चुका है तो इम्तिहा हमारा। आई रिपीट, बातिल से दबने वाले हे आसमां नहीं हम 100 बार ले चुका है तो इम्तिहा हमारा। অসত্যের কাছে মাথা নত করার জাতি আমরা নই। হে আসমা মানে আকাশকে উল্লেখ করে বলতেছেন কবিতার ভাষায়। তারপরে বলতেছে যে 100 बार ले चुका है तो इम्तिहा हमारा, যে এই ইতিহাস, পৃথিবীর ইতিহাস কতবার আমাদেরকে এই পরীক্ষা দিছি, আমরা পাস করছি, সুতরাং তুমি মনে করো না যে এই পরীক্ষা আমরা ফেল করব। সো বর্তমানেও যে অবস্থা চলতেছে, আল্লামা ইকবাল সেখান থেকে বলতেছে তাওহিদ কি আমানত হে সিনো মে হামারি, তাওহিদ কি আমানত হে সিনো মে হামারি, আশা নেহি মিটানা নাম ও নিশা হামারা। তাওহিদের আমানত হচ্ছে আমার বুকের মধ্যে এবং আমার নাম নিশানা একদম শেষ করে দেওয়া, এটা অত্যন্ত সহজ না। তারপরে উনি কত কিছু, দস্ত তো দস্ত হে দরিয়া বিনা ছোড়ে হামনে, দস্ত তো দস্ত হে দরিয়া বিনা ছোড়ে হামনে, বেহরে জুলমত মে দৌড়া দিয়া গোড়ে হামনে। প্রান্তর তো প্রান্তর, সমুদ্রের উপরে আমি এই ইসলামের বাণী নিয়ে গেছি, সমুদ্রের এই সমুদ্র আমরা ফেরিয়ে গেছি। এবং বেহরে জুলমত এটাকে বিভিন্নভাবে বলা যেতে পারে, অন্ধকার মহাসাগর অথবা রাতের অন্ধকারে সাগর পার হওয়ার যে আফ্রিকায় মুসলমানরা গেছিলেন, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে সেটাকে বলা যেতে পারে। তো বহুমাত্রিকতাপূর্ণ এই সমস্ত কথাগুলো আল্লামা ইকবাল এক অসাধারণ। আমি জানি আল্লামা ইকবালকে নিয়ে বললে আপনার ঢেউ খেলে, আপনি অনেকক্ষণ কথা বলতে পারবেন। আমি আরও একটু অন্য কবিদের দিকে যেতে চাই। দুজন কবির কথা যদি বলি, এই উপমহাদেশে বিশ্বব্যাপী যারা খ্যাতিময়, কবি নজরুল, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কিংবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল লরেট, তা এদের কোন কবিতাটি, রবীন্দ্রনাথের কোন কবিতাটি আপনাকে উদ্দীপ্ত করে কিনা? রবীন্দ্রনাথ আমাকে ভীষণভাবে উদ্দীপিত করেন। রবীন্দ্রনাথের মধ্যে যে আধ্যাত্মিকতার, মানে রবীন্দ্রনাথের সাহিত্য এবং ভাণ্ডারের মধ্যে যে আধ্যাত্মিকতার ছোঁয়া আমি পাই, সেটা আমি পাই। সুতরাং আমার অস্বীকার করতে তো, বা এখানে অস্বীকার করা তো বরং আমার জন্য এটা প্রশ্নই আসে না। কেন? সো এবং আমার কোনো প্রেজুডিস নাই কবিদের ব্যাপারে, যে কারো সামনে আমি নজরুলের সামনে রবীন্দ্রনাথকে দাঁড় করাতে চাই না, রবীন্দ্রনাথের সামনে নজরুলকে দাঁড় করাতে চাই না। আমি লাল গোলাপ এবং সাদা গোলাপ দুটোকে নিয়ে আমি কোনটা সুন্দর সেই কঠিন প্রশ্নে আমি যেতে চাই না। সো রবীন্দ্রনাথের বিশেষ করে মৃত্যুচিন্তা বিভিন্ন সময় দেখা যায় ওনার সাহিত্যে, সেটা একটা অসাধারণ এবং সসীম এবং অসীমের মধ্যে একটা প্যারালাল যাত্রা যিনি জীবনের মধ্যে দেখেছেন। এবং সসীমে এসে কীভাবে এই সীমাবদ্ধ জীবন, আমাদের ব্যক্তি জীবনে আমরা যখন স্রষ্টাকে বলে যাই, তখন আমরা কিভাবে আমরা ফেসে যাই
এবং যখনই আমরা অসীমের পানে আমরা দাবিত হই, তখন এই ফেসে যাওয়া থেকে আমরা কিভাবে মুক্তি পাই সেটার একটা সুন্দরভাবে রবীন্দ্রনাথ বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। তো আমার যতটুকু মনে পড়ে যে রবীন্দ্রনাথের একটা গান আছে, কবিতা গান, পরে গানে রূপান্তরিত হয়, সেটাকে বলেন যে তোমারও অসীমে প্রাণমনলয়ে যত দূরে আমি ধাই, কোথাও মৃত্যু, কোথাও দুঃখ, কোথাও বিচ্ছেদ নাই। মানে তোমারও অসীমে, মানে স্রষ্টার অসীমে সেই দিকে ইঙ্গিত করে বলতেছেন, তোমারও অসীমে প্রাণমনলয়ে সিনসিয়ারলি যত দূরে আমি ধাই, যত উপরের দিকে যাই, যত মহাকাশ যেদিকে স্রষ্টার ইঙ্গিত থাকে, এবং আমাদের ধর্মেও তো আল্লাহ উপরের দিকে। সুতরাং হাদিস শরীফে আছে যে একজন কথা জানতেন না, তখন আল্লাহ কোন দিকে, তখন উনি ইশারা দিয়ে দেখাইছে যে আল্লাহ রসুলকে উপরের দিকে। সো এটা হচ্ছে কবিতা এবং মানুষের আল্লাহর প্রতি, যেহেতু আল্লাহকে ছোঁয়া যায় না, ধরা যায় না, সেদিকে একটা ডাইরেকশন আছে। সো তোমারও অসীমে প্রাণমনলয়ে যত দূরে আমি দায়, কোথাও মৃত্যু, কোথাও দুঃখ, কোথাও বিচ্ছেদ নাই। তারপরে মৃত্যু সে দরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখেরও কূপ, তোমা হতে যবে হই হে বিমুখ, আপনারও পানে চাই। যখনই আমরা নিজেদের আত্মকেন্দ্রিক হয়ে যাই, তখনই মৃত্যু, দুঃখ, কষ্ট, বেদনা এই সমস্ত আমাদেরকে ঘেরাও করে ফেলে। শুধু এইগুলোই আমরা দেখতে পাই। তো রবীন্দ্রনাথ বলতে চাই, এখান থেকে বেরিয়ে এসো, তুমি অসীমের পানে দাবিত হও, ওই দিকে লক্ষ্য করো। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখেরও কূপ, তোমা হতে যবে হই হে বিমুখ, আপনার পানে চাই। হে পূর্ণ তব চরণেরও কাছে আছে 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 যাহা কিছু আছে। হে পূর্ণ মানে আল কামিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হে পূর্ণ তব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই বয়সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারবার, পলক ফেলিতে হয় একাকার, আপনারও মাঝে যদি তোমারে পাই। এই ধরনের শেষের শব্দটা আমার মনে নাই। অন্তরগ্লানি সংসারবার, পলক ফেলিতে হয় একাকার, আপনারও মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। রবীন্দ্রনাথ সম্পর্কে সুন্দর বললেন, কিন্তু কবি নজরুল সম্পর্কে আপনার সে তো আরো স্টাডি একটু বলেন। সুবহানাল্লাহ। নজরুল, অবভিয়াসলি নজরুলকে কতভাবে কতজন দেখেছেন, নজরুলের এই বহুমাত্রিকতা। নজরুলকে মুসলমানদের কবি হিসাবে দেখেছেন, অন্য ধর্মেরা, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী তাদের কবি হিসাবে দেখেছেন। নজরুলকে বিদ্রোহী হিসাবে দেখেছি, প্রেমের কবি হিসাবে দেখেছি। বিভিন্ন জায়গায়, সব জায়গায় বলতে গেলে নজরুলের পদচারণা রয়েছে সাহিত্যের। তো আমি কবির যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। নজরুল নিজেই বলেছেন, আমি কবি, আমি নবী নই। সো আমি কবির কাছ থেকে নবীর এক্সপেকটেশন সেটা চাচ্ছিও না, এবং সেই হিসাবে আমি বাস বিচারও করি না কবিকে। কবিতায় যে, কিন্তু নজরুলের যদি কবিতা পড়ে, আমি অনেক কবিতাগুলোতে আমি কোরআনের দর্শনের রিফ্লেকশন দেখতে পাই। যেমন আমি যদি এখন আপনার সাথে শেয়ার করি, তাহলে বলবো কোরআন শরীফে একটা আয়াত আছে যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ইলা আখিরিল আয়া। সো ওইখানে কি বাংলাতে যদি আমরা বলি যে তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর পথে বের হচ্ছ না, সংগ্রাম করছো না, যেখানে নিপীড়িত নির্যাতিত মানুষের কথা, এক্সাক্ট ওয়ার্ড ফর ওয়ার্ড বলতেছি না, যেখানে নারী পুরুষ আবালবৃদ্ধ বনিতা তারা চিৎকার করে বলতেছে, হে আল্লাহ, আমাদেরকে এই জালেম জনপদ থেকে তোমার বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও, এখান থেকে বের করে না। এটারই রিফ্লেকশন নজরুলের কবিতায় আমরা পাই। জ্ঞানের যে আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে দনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী রণক্লান্ত। আপনি যদি দেখেন নজরুলকে, এই যে একটা 2 লাইনের পংক্তি আছে, গরিব গড়ে কবরস্থানে, গরিব গড়ে দ্বীপ জ্বেলো না, ফুল দিও না কেউ বুলে, শাম্মা পুকার পাক না জালে, দাগা না পায় বুলবুলে। সো নজরুল অবভিয়াসলি উনি জীবিত অবস্থায় এটা লিখছেন, কিন্তু ওনার মৃত্যুর পরে একটা দৃশ্য উনি কল্পনা করতেছেন যে উনি মারা গেছেন, ওনার কবরস্থানে কেউ গিয়ে ফুল দিচ্ছে, কেউ গিয়ে হয়তো মোমবাতি জ্বালাচ্ছে, তো উনি সেটাতে নিষেধ করতেছেন। উনি নিষেধ করার পিছনে ফিলোসফিটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি উনি বলতেছেন যে গরিব ঘুরে, আমি গরিব, আমার কবরে এসে তুমি ফুল দিও না, এবং এই গরিব ঘুরে দ্বীপ জ্বালানো, ফুল দিও না কেউ বলে। কিসের জন্য?
সেটা হচ্ছে যে শাম্মা পোকার পাক না জ্বলে, অর্থাৎ প্রদীপটা এই মোমবাতিটা পোকা আসবে, সে ঘূর্ণায়মান থাকবে, শেষ পর্যন্ত তার পাকনাটা জ্বলে পড়ে সেখানে মরে যাবে অথবা ক্ষতিগ্রস্ত হবে। বুলবুলিটা ফুল দেখে আসবে আসল ফুল না, সেটা নকল ফুল, হয়তো বা মরে গেছে ফুল, ঝরে গেছে ফুল। সো এই যে প্রতারিত হবে অথবা ক্ষতিগ্রস্ত হবে একটা সৃষ্টি, তাও মানুষ না, সৃষ্টি। নজরুল কবরের ভিতর থেকে যেন তাদের ব্যাপারে উনি বলতেছেন, মানে আগেই মৃত্যুর আগেই সেই চিন্তা করছে, মানে মৃত্যুর আগে মানবতার তার কথা, মনের জায়গা থেকে, সেখান থেকে মানুষের ক্ষতি, মানবতার এবং কথা, সৃষ্টির কথা, কল্যাণের কথা, এবং সেই জায়গাতে এটা একটা অসাধারণ ব্যাপার। গরিব গরিদীপ জেলো না ফুল দিও না কেউ বলে, শাম্মা পোকার পাক না জ্বলে দাগা না পায় বুলবুলে। সুন্দর, অনেক ধন্যবাদ।